গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে প্রেসিডেন্ট বাইডেনের দেয়া প্রস্তাবে সমর্থন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সোমবার বাইডেনের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে নিরাপত্তা পরিষদের 14টি সদস্য দেশ। প্রস্তাবের বিপক্ষে কোনো দেশ ভোট না দিলেও রাশিয়া ভোটদানে বিরত ছিল। জিম্মিদের মুক্তি ও গাজায় চলমান মানবিক সংকট কাটিয়ে উঠতে প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার কথা জানিয়েছেন আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চায়নার রাষ্ট্রদূতরা। নিরাপত্তা পরিষদের বৈঠকে ইসরায়েলের প্রতিনিধি জানান, গাজায় যা হচ্ছে তার জন্য হামাসই দায়ী। দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন প্যালেস্টাইনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর। গাজায় ৮ মাস ধরে চলমান যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট বাইডেনের দেয়া প্রস্তাবের পক্ষে ভোটদানে বিরত থাকলেও এর বিরোধিতা করেনি রাশিয়া। গাজায় যে অমানবিক পরিস্থিতি চলছে তা থেকে বেরিয়ে আসতে যে কোনো যৌক্তিক সমাধানের পক্ষে রাশিয়া। নিরাপত্তা পরিষদের বৈঠকে এমনটাই জানান রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। আমরা গাজায় যুদ্ধের শুরু থেকেই সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা নিয়ে কাজ করে যাচ্ছি। পাশাপাশি জিম্মিদের মুক্তি ও গাজায় মানবিক সংকট নিরসনে ত্রাণ সরবরাহ বাড়ানোর বিষয়টিতেও গুরুত্ব দিয়ে আসছি। এসব বিষয়ে যে কোনো ধরনের কূটনৈতিক প্রচেষ্টাকে রাশিয়া স্বাগত জানায়। যুদ্ধবিরতির প্রস্তাব কার্যকর এখন হামাসের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানান জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড। ইসরায়েল এই প্রস্তাবে সম্মতি দিয়েছে, তাই হামাস প্রস্তাবটি মেনে নিলে এখন থেকেই গাজায় যুদ্ধ বন্ধ হবে বলে জানান আমেরিকার রাষ্ট্রদূত। Israel has already agreed to this deal and the fighting could stop today if Hamas would do the same. গাজায় চলমান মানবিক সংকট কাটাতে এই প্রস্তাব কার্যকর ফলাফল নিয়ে আসবে। জিম্মিদের মুক্তি, গাজাবাসীর সহায়তা বাড়ানো সহ সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আমেরিকার এই প্রস্তাবের প্রশংসা করেন ব্রিটিশ রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড। তাই সব পক্ষকে প্রস্তাবটি মেনে নেয়ার আহ্বান জানান তিনি। The UK voted for this resolution as an important step. গাজায় ইসরায়েলের আগ্রাসনের সমালোচনা করেন জাতিসংঘে চায়নার রাষ্ট্রদূত ফু কং। যুদ্ধবিরতির এই প্রস্তাব দ্রুত কার্যকরের মাধ্যমে গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আশা জানান তিনি। আমরা চাই গাজায় যারা গণহত্যা চালাচ্ছে এবং যুদ্ধাপরাধ করছে তাদের জবাবদিহিতার আওতায় আনা হোক। গাজায় শরণার্থী কেন্দ্রে যারা হামলা করছে তাদের বিচারের আওতায় আনার দাবি জানাই। জিম্মিদের ফিরিয়ে আনা ও গাজা থেকে ইসরায়েলে হামলা সম্পূর্ণভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন নিরাপত্তা পরিষদে ইসরায়েলের প্রতিনিধি। তিনি জানান, হামাস ইসরায়েলিদের ওপর হামলা বন্ধ করলে এখন থেকেই গাজায় গুলি চালানো বন্ধ হবে। কিন্তু গত ৮ মাস ধরেই হামাস তাদের আহ্বান উপেক্ষা করে যাচ্ছে বলে অভিযোগ করেন ইসরায়েলের প্রতিনিধি। Yet sadly, for the past 8 months, Hamas has refused. নিরাপত্তা পরিষদের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘে প্যালেস্টাইনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর। সংবাদ সম্মেলনে গাজায় হামলা বন্ধ করে সেখান থেকে ইসরায়েলের সব সেনা প্রত্যাহারের আহ্বান জানান তিনি। পাশাপাশি গাজায় দ্রুত প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান প্যালেস্টাইনের রাষ্ট্রদূত। গাজার যেসব জায়গা থেকে বাসিন্দাদের সরিয়ে দেয়া হয়েছে তাদের সেখানে ফিরে যাওয়ার সুযোগ দেওয়ার আহ্বানও জানান রিয়াদ মানসুর। The implementation of the objective of stopping the fighting completely. মাসুম হাসান, TVN 24 নিউজ ডেস্ক। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনার জন্য আবারও ইসরায়েল সফরে গেছেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন। সফরকালে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন তিনি। এর আগে ইজিপ্টের কায়রোতে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসির সাথে বৈঠক করেন ব্লিনকেন। সে সময় গাজায় যুদ্ধবিরতি কার্যকরে হামাসের উপর চাপ প্রয়োগের জন্য মধ্যপ্রাচ্যের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। গাজায় হামাসের হাতে এখনো অন্তত 120 জন জিম্মি দশায় আছেন। এনবিসি বলছে এই জিম্মিদের মধ্যে 8 জন আমেরিকান নাগরিক। তাদের মুক্ত করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে জো বাইডেন প্রশাসন। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে এনবিসি আরও জানিয়েছে, আমেরিকান জিম্মিদের মুক্তির ব্যাপারে ইসরায়েলকে ছাড়াই হামাসের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে প্রশাসন।
গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে আলোচনার জন্য মধ্যপ্রাচ্য সফর করছেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন। এর অংশ হিসেবে সোমবার ইজিপ্ট সফর শেষে ইসরায়েলে পৌঁছেছেন তিনি। সেখানে প্রথমেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাতের কথা রয়েছে তার। পরে যথাক্রমে প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট, যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে সদ্য পদত্যাগ করা বেনি গান্টস ও প্রেসিডেন্ট আইজাক হারজগের সাথে বৈঠক করবেন তিনি। এর আগে কায়রোতে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসির সাথে বৈঠক করেন ব্লিংকেন। বৈঠকে আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসকে রাজি করাতে তাদের ওপর চাপ প্রয়োগের জন্য আরব বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। ব্লিংকেন বলেন, ইসরায়েল এরই মধ্যে তাদের প্রস্তাবিত যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে রাজি হয়েছে। যুদ্ধবিরতির প্রস্তাবটি কার্যকরের ক্ষেত্রে এখন হামাসই একমাত্র বাধা। এদিকে ইসরায়েলের ব্যাপারে পক্ষপাত দুষ্ট হয়ে যুদ্ধবিরোধী ঘিরে ব্লিংকেন এসব কথা বলছেন, এমনটাই অভিযোগ হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরির। অন্যদিকে ব্লিংকেনের মধ্যপ্রাচ্য সফর শুরুর প্রেক্ষাপটে ইসরায়েল যুদ্ধবিরতি প্রচেষ্টা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন হামাস নেতা ইসমাইল হানিয়ে। নাজমুন নাহার উর্মি, টিভিএন 24 নিউজ ডেস্ক। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার জন্য হামাসের ওপর চাপ তৈরি করতে আঞ্চলিক নেতাদের আহ্বান জানিয়েছেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন। সোমবার মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ইজিপ্টের কায়রোতে এই আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি। পরে জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করেন সেক্রেটারি ব্লিংকেন। গত 7 অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর অষ্টমবারের মতো মধ্যপ্রাচ্যে সফর করছেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন। প্রেসিডেন্ট বাইডেনের দেয়া গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করতে সোমবার ইজিপ্টের রাজধানী কায়রো থেকে মধ্যপ্রাচ্য সফর শুরু করেন তিনি। গাজায় চলমান হত্যাযজ্ঞ ও ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় ভাঙনের পর মধ্যপ্রাচ্য সফর করছেন স্টেট সেক্রেটারি। যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে হামাসের ওপর আঞ্চলিক নেতাদের চাপ দেওয়ার আহ্বান জানান ব্লিংকেন। কায়রো বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, গাজায় যুদ্ধ বন্ধ করতে চাইলে হামাসকে ওই প্রস্তাব মেনে নিতে চাপ দিতে হবে। ওই অঞ্চলে স্থায়ী শান্তি এবং সব জিম্মির মুক্তি চাইলে হামাসকে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়ার চাপ দিতে হবে। If you want to get all the hostages home, press Hamas to say yes. ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নেতারা ওই প্রস্তাব মেনে নিয়েছে বলে জানান ব্লিংকেন। সবাই এখন শুধু হামাসের সম্মতির জন্যই অপেক্ষা করছে, এমনকি গাজার বাসিন্দারাও এই যুদ্ধ বন্ধের জন্য অপেক্ষায় আছে। সবকিছুই হামাসের সিদ্ধান্তের কারণে আটকে আছে বলে জানান স্টেট সেক্রেটারি। So the only party that has not accepted, the only party that's not said yes. কায়রোয় ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে বৈঠক করেন ব্লিংকেন। পরে সেখান থেকে ইসরায়েল সফরে যান তিনি। জেরুজালেমে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন স্টেট সেক্রেটারি। নিজ কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে সম্পূর্ণ বিজয় না আসা পর্যন্ত গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতির কথা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী। চলমান এই সফরে ব্লিংকেনের জর্ডান ও কাতারে যাওয়ার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতি বিষয়ক বিশেষজ্ঞ রবার্ট রিগস বলেন, হামাসকে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি করানো এবং ইসরায়েলকে সম্পূর্ণ বিজয়ের লক্ষ্য থেকে সরিয়ে যুদ্ধবিরতি কার্যকর করাই ব্লিংকেনের সামনে প্রধান বাধা। পাশাপাশি গাজায় ত্রাণ সরবরাহ বাড়ানো ও রাফা ক্রসিং খুলে দেওয়াও তার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন রিগস। Major disagreement on the end goal of the negotiations between Hamas. মাসুম হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্ট নির্বাচনে আবারও জয় পেয়েছেন মধ্যপন্থীরা। ইউর 27টি দেশের সরকারি ফল অনুযায়ী পার্লামেন্টের 720 আসনের মধ্যে বর্তমান প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের মধ্য ডানপন্থী ইউরোপিয়ান পিপলস পার্টি 191টি আসনে জিতেছে। দ্বিতীয় স্থানে আছে মধ্য বামপন্থী সোশ্যালিস্টস অ্যান্ড ডেমোক্র্যাটস। তাদের শক্তি সামান্য কমলো, 135টি আসন পেয়েছে তারা। তৃতীয় স্থানে আছে উদারপন্থী রিনিউ ইউরোপ, তারা পেয়েছে 83টি আসন। তবে এবারের নির্বাচনে কট্টর ডানপন্থী দলগুলো আগের তুলনায় সাফল্য পেয়েছে। তাদের এই সাফল্য ইউরোপের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথে নতুন শঙ্কা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ইউরোপিয়ান পার্লামেন্টের 720 সদস্য নির্বাচনের জন্য ভোট দেন জোটের 27টি দেশের ভোটাররা। 4 দিনব্যাপী এই নির্বাচন রবিবার শেষ হয়। এবারের নির্বাচনে পুরো ইউরোপ জুড়েই কট্টর ডানপন্থীদের ব্যাপক উত্থান দেখা গেছে। বিশেষ করে ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়ার নেতাদের জন্য এই নির্বাচনের ফলাফল একটা বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। ডানপন্থীরা সবচেয়ে ভালো করেছে ফ্রান্সে। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দল রেনেসার চেয়ে প্রায় দ্বিগুণ ভোট পেয়েছে মেরিয়ান লাপেন প্রতিষ্ঠিত কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি। La dissolution de l'Assemblée nationale. এ ফলাফলে হতাশ হয়ে পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন ম্যাক্রো। অস্ট্রিয়ার ক্ষমতাসীন রক্ষণশীল পিপলস পার্টিকে ছাড়িয়ে উগ্রপন্থী ফ্রিডম পার্টি পেয়েছে 25.7% ভোট। ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির দল ব্রাদার্স অফ ইটালি 28% বেশি ভোট নিশ্চিত করতে সক্ষম হয়েছে। Sono orgogliosa del fatto che la maggioranza che governa questa nazione. অন্যদিকে জার্মানিতে নির্বাচনে দ্বিতীয় স্থান অর্জন করেছে কট্টর ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি। চ্যান্সেলর ওলাফ শলজের সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি হয়েছে তৃতীয়। তবে দেশটিতে সবচেয়ে বেশি ভোট পেয়েছে রক্ষণশীল সিডিইউ সিএসইউ। এ ফলাফলে হতাশা জানিয়েছেন সোশ্যাল ডেমোক্র্যাটের নেতারা। তবে কট্টর ডানপন্থীরা ভালো ফল করলেও মধ্যপন্থীদের সংখ্যাগরিষ্ঠতা আটকাতে পারেনি তারা। Thank you so much. ফলাফল বলছে 2029 সাল পর্যন্ত ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট থাকবেন উর্সুলা ভন ডার লিয়েন। There remains a majority in the center. তবে ডানপন্থীদের এমন সাফল্যে অবাক হননি ইউরোপের অনেক ভোটার। তারা বলেন যে হারে সহিংসতা ও নিরাপত্তাহীনতা বেড়েছে তাতে সরকারের প্রতি ভোটারদের অসন্তোষ বেড়েছে। On n'a pas de reconnaissance par le travail. তবে ফ্রান্সের এই ভোটার বলছেন মানুষ ইতিহাস ভুলে যাচ্ছে, সবার জেগে ওঠা উচিত, দলগুলোর রেষারেষি বন্ধ করে সবার এক হওয়া উচিত। Le désaccord entre les gens nous met droit dans le mur. এই তরুণ বলছেন জার্মানি সহ ইউরোপ জুড়ে ডানপন্থীদের যে উত্থান দেখা যাচ্ছে তা ভয়ঙ্কর। রাজনৈতিক বিশ্লেষক ফ্রাঙ্ক ফারেডি বলে নির্বাচনে এমন ফলাফল হবে তা অনুমেয় ছিল। ফ্রান্সে কট্টর ডানপন্থীদের বিজয়কে একটি রাজনৈতিক ভূমিকম্প হিসেবে অভিহিত করেন তিনি। বিশ্লেষক টেরি হেইস মনে করেন ইউর পার্লামেন্টের নির্বাচনের ফলাফল বিবেচনায় নিয়ে প্রেসিডেন্ট বাইডেনের আরো সতর্ক হওয়া উচিত। বিশ্লেষকরা বলছেন ইউরোপিয়ান পার্লামেন্টে ডানপন্থীদের অবস্থান জোরালো হওয়ায় জলবায়ু পরিবর্তন মোকাবেলা, উন্মুক্ত সীমান্ত নীতির মতো নীতি বাস্তবায়ন আরো কঠিন হয়ে উঠবে। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। রাশিয়া বৈঠক করছেন ব্রিক্স দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। দুদিনের বৈঠকে যোগ দিয়েছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না ও সাউথ আফ্রিকা ছাড়াও নতুন সদস্য দেশ সৌদি আরব, ইজিপ্ট, ইউএই, ইরান ও ইথিওপিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেন ব্রিক্সের সম্প্রসারণ একটি বহুমুখী বিশ্ব ব্যবস্থা গড়ে তোলাকে স্পষ্ট করছে। টিআরটিকে দেয়া সাক্ষাৎকারে মস্কো হায়ার স্কুল অব ইকোনমিক্সের প্রফেসর ভ্লাদিমির সটনিকভ বলেন পশ্চিমা বিশ্বের কোনো আধিপত্য থাকবে না এমন একটি বিশ্ব ব্যবস্থা তুলতে চাইছে ব্রিক্স। ব্রিক্সভুক্ত দেশ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রীরা রাশিয়ায় বৈঠক করছেন। বৈঠকের লক্ষ্য ভবিষ্যতে এই অর্থনৈতিক জোটের সম্প্রসারণ। This is confirmed by the fact that about 30 states have applied for rapprochement. সৌদি আরব, ইজিপ্ট, ইউএই, ইরান ও ইথিওপিয়া সাম্প্রতিক সংযোজন, ক্যামেরুন, পাকিস্তান, শ্রীলঙ্কা, সিরিয়া, থাইল্যান্ড, ভেনেজুয়েলা এবং জিম্বাবুয়ে ব্রিক্সের দরজায় কড়া নাড়ছে। ব্রিক্স খুব দ্রুত বাড়ছে। এর সামনে বর্তমান বিশ্ব ব্যবস্থা ও পশ্চিমা বিশ্বের আধিপত্যের চ্যালেঞ্জ। Total GDP calculated at purchasing power parity, even if we take only the 5. ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের হিসেবে 1995 সালে বিশ্ব জিডিপির 16.9% ছিল ব্রিক্সভুক্ত দেশগুলোর, যেখানে G7 এর ছিল 44.9%। ব্রিক্স গঠনের এক বছর পর এর সম্মিলিত জিডিপি বেড়ে দাঁড়ায় 26.6%, যেখানে G7 ছিল 34.3%। 2023 সালে ব্রিক্সের জিডিপি গিয়ে দাঁড়ায় 32.1%, যেখানে G7 এর জিডিপি 29.9% ছিল। আমেরিকান ডলারের আধিপত্য কমাতে ব্রিক্স এখন একক মুদ্রা নিয়েও ভাবছে।
এই প্রক্রিয়া দ্রুততার সাথে এগিয়ে নিতে চায়না এবং রাশিয়া $260 বিলিয়ন বাণিজ্য করার পরিকল্পনা করছে আমেরিকান ডলার ব্যবহার করা ছাড়াই। এসবই নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার অংশ। এ বিষয়ে টিআরটিকে দেওয়া সাক্ষাৎকারে রাজনৈতিক বিশ্লেষক পরাঞ্জয় গুহ ঠাকুরতা বলেন, ব্রিক্স বর্তমানে ভূ রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে যা G7ভুক্ত দেশগুলোর প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করছে। জনসংখ্যা ও অর্থনৈতিক শক্তি সহ সব দিক থেকেই তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে এই অর্থনৈতিক জোট। A geopolitical grouping which would act like a rival. ব্রিক্স কোন ধরনের নতুন বিশ্ব ব্যবস্থা তৈরির চেষ্টা করছে এমন প্রশ্নে মস্কো হায়ার স্কুল অব ইকোনমিক্সের প্রফেসর ভ্লাদিমির সটনিকভ বলেন, নতুন বিশ্ব ব্যবস্থার অর্থ হলো সেখানে পশ্চিমা বিশ্বের কোনো আধিপত্য থাকবে না, থাকবে প্রকৃত বহুমুখী বিশ্ব ব্যবস্থা। There will be really a genuine multipolar order. রুবিনা আক্তার, টিভিএন 24 নিউজ ডেস্ক। প্রতিবেশী দেশ সাউথ কোরিয়ায় আরও 3 শতাধিক আবর্জনা ভর্তি বেলুন পাঠিয়েছে নর্থ কোরিয়া। স্থানীয় সময় রোববার গভীর রাত থেকে বেলুনগুলো পাঠায় পিয়ংইয়ং। প্রেসিডেন্ট কিম জং উনের বোন কিম ইয়ো জং সাউথের বিরুদ্ধে নতুন করে পাল্টা প্রতিশোধের ঘোষণা দেওয়ার পরপরই এই বেলুনগুলো পাঠানো হয়েছে। নর্থ কোরিয়ার সীমান্তবর্তী এলাকায় কিম জং উনের বিরোধী লিফলেট, খাদ্য, ওষুধ, অর্থ এবং কে পপের গান ও বিদেশি সংবাদ ভর্তি ইউএসবি ডিস্ক পাঠিয়ে আসছে সাউথ কোরিয়া। তাদের এমন কর্মকাণ্ডের জবাবে আবারও ময়লা ভর্তি বেলুন পাঠিয়েছে কিম। নর্থ কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন শক্ত হাতে নিজের দেশ শাসনের পাশাপাশি শত্রুদের সঙ্গে পাল্লা দিয়ে আসছেন। বিশ্বের অন্যতম ক্ষমতাধর এই নেতা কথার চেয়ে অনেকটা কাজে বিশ্বাসী। এতদিন তিনি শত্রুদের উদ্দেশ্যে হুমকি ধুমকি দেওয়ার চেয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণই সহজ মনে করতেন। সচরাচর এই কারণেই তিনি বিশ্ব গণমাধ্যমের খবরে আসতেন। তবে কয়েক সপ্তাহ ধরে কিম সম্পূর্ণ এক ভিন্ন কারণে খবরে আসছেন। সাউথ কোরিয়ায় এ নিয়ে দুবার মলমূত্র, সিগারেটের বাট, কাপড়ের টুকরো সহ আরও ময়লা ভর্তি হাজারো বেলুন পাঠিয়েছে নর্থ কোরিয়া। নর্থের সীমান্তবর্তী এলাকায় কয়েকদিন যাবৎ সাউথ কোরিয়া পিয়ংইয়ং বিরোধী লিফলেট, কে পপের গান ও বিদেশি সংবাদ ভর্তি ইউএসবি ডিস্ক পাঠিয়ে আসছিল। এর আগেও এসব কারণে সাউথে এক দফা বেলুন পাঠিয়েছিল নর্থ কোরিয়া। সতর্ক করা হয়েছিল তাদের। তবে পুনরায় তাদের এমন কর্মকাণ্ডের জবাবে আবারও ময়লা ভর্তি বেলুন পাঠালেন কিম। সিউল জানিয়েছে কয়েকদিন বিরতি দিয়ে নর্থ কোরিয়া আবারও একদিনে 3 শতাধিক ময়লা আবর্জনা ভর্তি বেলুন পাঠিয়েছে। We want to make it clear that North Korea will be responsible of any tensions escalated between the South and North. কিমের এই কর্মকাণ্ডকে বিপজ্জনক বলে অভিহিত করেছে সাউথ কোরিয়ার সামরিক বাহিনী। এছাড়া আবর্জনা ভর্তি ব্যাগ পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের জন্য বেশ কয়েকটি বিশেষ দল মোতায়েন করা হয়েছে। তবে বিষয়টি নতুন মনে হলেও দুই কোরিয়ার মধ্যে এমন পাল্টাপাল্টি বেলুন পাঠানোর ঘটনা বহু পুরনো। দশকের পর দশক এমন কাণ্ড করে আসছে সিউল ও পিয়ংইয়ং। তবে 2018 সালে একটি চুক্তি হলে দুই দেশ এই কাজ থেকে বিরত থাকে। শারিয়ার শাফাত, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।